স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তামজিৎ মায়ের বলা শেষের আগেই রুটিগুলোর ওপরে একটা থেকে এক কোণা ছিঁড়ল। বড় আলুর দমের বাটিটায় চুবিয়ে সেটা মুখেও পুরল। তারপর চেয়ারে বসতে বসতে রুটি চিবিয়ে বলল, তুই বেশি লেট করলে এভাবে ছো মেরে তোর আগে বিয়ে করে ফেলবো ভাইয়া। রাজি আছিস কিনা বল। আমার সমস্যা নেই। সমস্যা হলো মেয়ে যখন জানবে ছেলে জেএসসিতে অটোবাস তখনই ভাগবে। আমি না হয় বিয়ে করছি না বলে হচ্ছে না, কিন্তু তোর তো ব্যাকগ্রাউন্ডের জন্য মেয়েই জুটবে না। স্যাড স্যাড, ভেরি স্যাড। ভাইয়ের কথায় জীবনও কমে আসলো তামজিদের। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ও তাসজিদের দিকে, যেন সত্যি ওর কপালে মেয়ে নেই, বিয়ে নেই। তাসজিদ হেসে নিজের প্লেটে খাবার নিতে লাগলো। শামীমা বেগম এবারেও হার মানলেন। চোখ পাকিয়ে তামজিদকে ফ্রেশ হতে আসতে বললেন তিনি। তামজিদ হেরে যাওয়া সেনার মতো করে উঠে গেল। শামীমা বেগম নিজের খাবার সামনে নিলেন। ছেলেকে বললেন, তোর বাবা ইন্টার পাস করে আমাকে বিয়ে করে এনেছিল, আর তুই কিনা পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবি না বলে বসে আছিস। এমনও তো না যে তুই একেবারে হাত গুটিয়ে বসে আছিস, বেকার আছিস। তুই জানিস আমার অনেক ইচ্ছে আলতা পায়ে বেনারসি পরে লাল টুকটুকে এ বাড়িতে তোর বউ আসবে। আমি তাকে মেয়ের আদর করব, হাতে ধরে ধরে সব শেখাবো। একটু পর পর মেয়েলি আওয়াজ আমায় মা বলে ডাকবে। এই ছোট প্রীতি কার্নিশ তার নূপুরের আওয়াজে রমরম করবে। বউ শাশুড়ির সম্পর্ক পেরিয়ে আমরা দুজন মিলে সখীদের মতো আড্ডা দেব। এই বেপরোয়া তিন পুরুষকে দুই মা মিলে একদম ঠিকঠাক নিয়ম রীতিতে বেঁধে রাখবো। দেখব তখন কি করে তোরা এত অনিয়ম করিস। রুটি মুখে তুলে হঠাৎই আনমনা হয়ে যায় তাসদিদ। প্রথমবার মায়ের বলা কথাগুলো মস্তিষ্কে নাড়া দেয় ওর। তাসদিদ মাথা ঝাড়া মারে, চোখ বন্ধ করে নেয় সম্মোহন ফিরে পেতে, কিন্তু তৎক্ষণাৎ চমকে উঠে চোখ খুলে নিতে বাধ্যও হয়। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন বেড়ে গেছে ওর। একটা শুকনো ঢোকেই গলা ভেজানোর চেষ্টা করে। পানি মুখে নিল তাসদিদ। কেমন যেন দিন দুনিয়া ঘুরে ওঠা টাইপ অনুভূতি হচ্ছে ওর। কারণ মায়ের বলা আলতা আর নূপুর পা লাল টুকটুকে বউয়ের পরিবর্তে অনাকাঙ্ক্ষিত কেউ ওর অতি নিকটে আগমন ঘটিয়েছে, আর সেটা অন্য কেউ নয়। শ্বাস শুনতে পাওয়া দূরত্বে ওর বুক পকেটে আঙুল বাজিয়ে তীব্র রাগ নিয়ে দাঁড়িয়ে থাকা রাগান্বিতা অথই আলফেজ। পশ্চিমা বাতাসে ভরে আছে তাসদিদের ঘরটা। পুরো বাড়ির ওপর ছায়া করে রেখেছে সুবিশাল গাছপালাগুলো। প্রাকৃতিক শীতলতা এত বেশি যে গরমের দিনেও এ ঘরের ফ্যান ছাড়ার প্রয়োজন পড়ে না বললেই চলে। টিনের ছাদ বলে তাসদিদের ঘরে গাছের ডালের ঘর্ষণের আওয়াজ শোনা যায়। টুংটাং পাতা পড়ার শব্দও আসে প্রায়শই। তাসদিদ পড়ার টেবিলে বসে 5 আঙুলের পেন্সিল ঘোরাচ্ছে। ওর খাতায় থাকা চিত্র আর লেখাগুলো স্পষ্টতা এতটাই বেশি যে কয়েক কদম দূর থেকে বোঝা যাবে ও কী লিখেছে। বেশ কিছুক্ষণ খাতার দিকে তাকিয়ে থেকে চেয়ারের পেছনে হেলান দিয়ে বসলো তাসদিদ। খাতা ছেড়ে চোখ তুলে তাকালো জানালার ওপারের সবুজ পরিবেশটায়। পুকুরের সামনে ফাঁকা জায়গাটুকু ঘাসে ভরা। সেখানে ছোট্ট ছোট্ট ভৃঙ্গরাজ কমলা রঙের সজ্জার মতো জলজল করছে। পুকুরের এপাশটায় সিঁড়ি বাঁধানো ঘাট। সিঁড়ির একপাশে একটা হেলানো হিজল গাছ আছে। ছোটবেলায় ওই গাছ থেকে পুকুরে তাসদিদ কত ঝাপাঝাপি করেছে হিসেব নেই, অথচ এখন ওখানে বসলেই পা পানি ছোঁয়। সময় কত দ্রুত গড়ায় এসব ভেবে মুচকি হাসল তাসদিদ। হঠাৎই ওর চোখ যায় হিজল গাছে বসা এক কাঠ ঠোকরার দিকে। বড় বড় ঠোঁট দিয়ে গাছের গায়ে গজানো এক প্রকার ছত্রাক খাচ্ছে সে। তাসদিদ মৃদু আওয়াজে সুবহানাল্লাহ আওড়ালো। যা এক প্রাণীর জন্য বিশ্বস্য রূপ, সেটাকে কোনো এক প্রাণীর জন্য ভক্ষণযোগ্য করে দিয়েছে সৃষ্টিকর্তা। তার সৃষ্টি কতটা সুষম সমীকরণে চলে। তাসদিদের দৃষ্টি বদলে নিজের খাতায় তাকালো। ওর মনে পড়ে গেল মানুষের হাতে তৈরি অসম সমীকরণ কতটা ভয়াবহ হতে পারে। ঠিক সেই সময়ে ক্রিকেট ব্যাট আর স্ট্যাম্পের ব্যাগ কাঁধে করে ঘরে ঢুকলো তামজিদ। এক কোণে রেখে তোয়ালে দিয়ে গলার ঘাম মুছতে মুছতে বলল, আব্বু আমাকে ম্যাথ কোচিংয়ে দিল না কেন রে ভাইয়া? অলরেডি জিএসসি অটো পাস বলে মেয়ে জুটবে না এই চিন্তায় আছি। তোরা কি আমার এসএসসি ব্যাকগ্রাউন্ডে ম্যাথ ফেল এই কথাটাও অ্যাড করতে চাইছিস নাকি?
তাজদিদ খাতাপত্র বন্ধ করলো, পেছনে ফিরে ভ্রুকুচকে বলল, কেন, তোর ম্যাথের কোচিং করা লাগবে? তো তামজিদের পাল্টা প্রশ্ন শুনে কপাল শিথিল হয়ে আসলো তাজদিদের। বলল, তুই ভুলে যাচ্ছিস আমি তোর ওই এসএসসি ম্যাথের বাপ হায়ার ম্যাথ পড়াই, হ্যাঁ, সেটাও এইচএসসি অ্যাডমিশনের। তামজিদ গলায় তোয়ালে ডলতে ডলতে থামলো, কিছু একটা ভেবে বলল, তো তার মানে তো আর এই না তুই এসএসসি জেনারেল ম্যাথও পড়াতে পারবি? তাজদিদ নিজের ঠোঁট কামড়ে ধরে ও দিকে পেন্সিল ছুঁড়ে মারল। বাঁকা হয়ে সেটা পাশ কাটিয়ে নিল তামজিদ। হেসে দিয়ে বলল, সেরা বিশ্ববিদ্যালয় মাস্টার্স করবি, হলে উঠবি না, তুই প্রীতিকার সিন ছাড়বি, হলে থাকবি, ওখানকার খালের পানির মতো ডাল দিয়ে 3 বেলা আহার করবি, ছাড় পোকার কামড় খাবি। আমি তো এই ভেবেই খুশি হচ্ছিলাম। তোর তো আশায় ঘুরে বালি, এদিক থেকে ভার্সিটির বাস যায়। বলা শেষে তাজদিদ আবারও খাতায় মনোযোগ দিল। তামজিদ এগিয়ে এসে টেবিলের একপাশে চড়ে বসল। সেখানে ছোট্ট একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুটস রাখা ছিল। তার কয়েকটা মুখে পুরে বলল, জানতাম মায়ের আঁচল ছেড়ে তুই কোথাও যাবি না। আচ্ছা, না গেলি হলে আমার জন্য একটু কামলা খেটে দিস, বেতন কত নিবি সেটা বল। 10,000। পুরুষের কণ্ঠে দরজায় তাকালো দুই ভাই। সেখানে ওয়াসির সাহেবের বন্ধু সৈয়দ সাহেব দাঁড়ানো। অনেক বছর বিদেশে ছিলেন উনি। তাজদিদ তাকে চিনতে পারল সহজেই, প্রায়ই যোগাযোগ হয় তার সাথে ওর বাবার। ও হাসি মুখে উঠে এলো, সালাম দিয়ে বলল, আরে সৈয়দ আঙ্কেল, হোয়াট আ সারপ্রাইজ! আসো আসো, ভেতরে আসো। কেমন আছো বলো, দেশে আসলে কবে? সৈয়দ সাহেব ভেতরে ঢুকলেন। তাজদিদের কাঁধে হাত রেখে বললেন, গতকাল ফিরেছি, আছি ভালোই। তুমি কেমন আছো ইয়াং ম্যান? মাত্র কয়েক বছর বেশ বড়, বেশ হ্যান্ডসাম হয়ে গেছো দেখছি। তাজদিদ কেবল হাসল। তামজিদ অলসের মতো করে টেবিলেই বসে রইল। আরও কিছু ড্রাই ফ্রুট মুখে নিয়ে বিড়বিড়িয়ে বলল, এইটারই বাকি ছিল। প্রথমে রিঙ্কি আপু, তারপর ওর মা, এখন ওর বাপ। যেই আসে সবার কাছে ভাইয়াকে হ্যান্ডসাম লাগে। এদের ফ্যামিলির সবগুলোরই সমস্যা আছে। কথাটা কানে গেল না কারোরই। খুবই স্বাভাবিকভাবে সবার সাথে আলাপ করলেন সৈয়দ সাহেব। শামীমা বেগম হালকা নাস্তায় আপ্যায়ন করলেন তাকে। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো অন্যত্র। সৈয়দ সাহেব যাওয়ার আগে হুট করেই এক আবদার করে বসলেন তাজদিদের কাছে। তার ছোট মেয়ে রিঙ্কি এবার ইন্টারে উঠল। যেহেতু তাজদিদ এই দিকটাতে টিউশন করায়, সে চায় রিঙ্কিকেও তাজদিদেই পড়াক। সময়, বেতন এসব কোনো বিষয় না, ওর যখন খুশি তখন রিঙ্কিকে পড়াবে। ব্যাপারটায় তাজদিদের আপত্তি থাকলেও প্রকাশ করার সুযোগ পেল না ও, কারণ ওয়াসির সাহেব বন্ধুর সাথে একমত ছিলেন। হ্যাঁ সূচক জবাব নিয়ে খুশি মনে বেরিয়ে গেলেন সৈয়দ সাহেব। উনি বেরিয়ে যেতেই মুখটা পাঞ্চে হয়ে এলো তাজদিদের। তামজিদ ভাইয়ের মুখ দেখে বিটকালিটায় ফাঁসি দিল একটা। মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও মা, তোমার ছেলে বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ গো? ইন্টার পড়ুয়া নির্ভী হলে চলবে? আশপাশে তাকে ফুলঝাড়ুটাই চোখে পড়ল তাজদিদের। তামজিদ ওর আগেই ওটা নিয়ে বাইরে ছুট লাগালো। তাজদিদও ছুটলো ওর পেছন পেছন। পুকুর পাড়ে যেতেই তাজদিদ ধরে ফেললো তামজিদকে। ওর এত বেশি লেগেছে কথাটা, বগল দাবা করে তামজিদকেও পুকুর পাড়ে ছুঁড়ে মারলো রীতিমতো। তারপর পাড়ে হাঁটু ভাঁজ করে বসে গিয়ে বলল, ছোট ছেলের বউ হিসেবে ইন্টার পড়ুয়া নিব্বি মায়ের হেব্বি পছন্দ তামজিদ। আরেকদিন এ জাতীয় কিছু বলবি তো যেভাবে জোর করে তোর সুন্নাতা খাতনা করাই দিছি, সেভাবে জোর করে নিব্বির সাথে তোর বিয়েটাও দিয়ে দিব, মনে রাখিস। বলা শেষ করে তাজদিদ উঠে দাঁড়ালো। টি শার্ট টান মেরে ঠিকঠাক করে পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেল ও। তামজিদ অতল পানিতে কোনো মতে ভেসে থেকে চেঁচিয়ে বলল, আজ তুই যা করলি, অভিশাপ দিলাম ভাইয়া। তোর কপালে বেনারসি লাল বউ না, রেগে লাল হয়ে থাকা বউ জুটবে, যে কিনা উঠতে বসতে এই পুকুরে ছুঁড়ে মারবে তোকে। সেকেন্ডে সেকেন্ডে তার রাগে ভস্ম হয়ে যাবি তুই। তুই ক্যাম্পাসে দীপান্বিতা না, রাগান্বিতা পেতে চলেছিস তুই, রাগান্বিতা। তাজদিদ থামলো, নীরস চাউনিতে তাকালো ভাইয়ের দিকে। তারপর তাকালো পায়ের নিচে থাকা ভৃঙ্গরাজের দিকে। কি ভেবে আন মনে বলে উঠল, আমার ভাবনা থেকে দূরেই থাকুন মিস তাথই আলফেজ। আপনার আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। বড়সড় ঘরটায় জানালা নেই,
তবে ঘর আর ব্যালকনির মাঝে কাঁচের দেয়াল, সেখান দিয়েই বেলা 11টার সবখানি রোদ ভেতরে আসতে চাইছে, কিন্তু পারছে না। পর্দা টানিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। বিছানার ঠিক নিচেই পিঠ ঠেকিয়ে বসে আছে তাথই। ওর ঠোঁট শুকিয়ে এসেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার ভেজা চুলগুলো ভিজিয়ে দিচ্ছে বেডশিট। দৃষ্টি ছাদের দিকে, কিন্তু চোখে ভাসছে নানান মুহূর্ত। ওকে পাওয়ার জন্য অন্তুর করা পাগলামোগুলো। তাথইয়ের জেদি মনে বরাবর কেবল একটাই মতবাদ ছিল, পুরুষ মানুষ কখনো কাউকে ভালোবাসে না, ওকে কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু নানাভাবে নানা পাগলামিতেই সে বেড়া ভেদ করেছিল অন্তু। যে তাথই কিনা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পুরুষ, নিজের বাবা ভাইকেও কোনোদিন গুরুত্ব দেয়নি, প্রথমবারের মতো সেই তাথই কোনো পুরুষের প্রেমকে স্বীকার করে নিয়েছিল। তাথই মেনে নিয়েছিল ওকে বোঝার মতো, ভালোবাসার মতো পৃথিবীতে কেবল একজনই আছে, সেটা অন্তু। কিন্তু না, সময় এবারেও ওকে বুঝিয়ে দিল ছেলেরা ভালোবাসতে জানে না, যা দেখায় সেটা কেবলই নাটক, ছল। ওর জন্য আকাশ পাতাল এক করে দিতে চাওয়া সেই অন্তু আজ বদলে গেছে, এমনভাবে বদলে গেছে যে ওকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করছে সে। ওদের নতুন সংসারের আজ 1 সপ্তাহ পূর্ণ হলো। তাথইয়ের চোখের কোনা বেয়ে জল গড়ায়। কি মনে করে উঠে কাবার্ডের দিকে এগোইও। কাবার্ড হাতড়ে খুঁজে বের করে দুটো আংটি, একটা ব্রেসলেট আর একটা পেন্ডেন্ট। ওগুলো দেখে দাঁতে দাঁত চেপে যায় তাথইয়ের, ছুঁড়ে মারে দরজার দিকে। পায়ের নিচে আংটি, ব্রেসলেট আর পেন্ডেন্ট দেখে দরজাতেই থেমে যায় তুল্য। পুরো ঘরে চোখ বোলাইও। পুরো 1 সপ্তাহ এ ঘরে আসেনি কেউ। তাথই দিনে একবার করে নিচে নেমেছে, একটা দুটো ফল আর ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে ঢুকেছে। জোর করে বেঁচে থাকার চেষ্টা যাকে বলে। ঘরের একটা জিনিসও নিজের জায়গায় ঠিকঠাক নেই। টেবিলের বই খাতা, শেলফের বই, শোপিস, ফুলদানি, দেয়ালের কাচের মোড়কের পেন্টিংগুলো সব ফ্লোরে পড়ে আছে। মেঝেতে কেবল কাগজ আর কাঁচের টুকরো। কাচের দেয়ালের সাদা পাতলা পর্দা দুটো টেনে ছিঁড়ে ফেলা, বিছানার চাদর উল্টে পাল্টে দেওয়া, ফুলদানির নকল ফুল, দেয়ালে আঁটা নকল পাতা সব বিক্ষিপ্তভাবে পড়ে আছে। বেডসাইড টেবিলে থাকা ল্যাম্পশেডও ছাড় পায়নি। তাথই তুল্যকে দেখেনি। অন্তুর দেয়া জিনিসপত্র ছুঁড়ে মেরে বিছানায় গেছে সে। এক পা ভাঁজ করে বসে দ্রুততার সাথে ল্যাপটপ খুলল ও। নাক টেনে কিবোর্ডে আঙুল চালাতে লাগলো। তুল্য ওর পেছনে দাঁড়ানো সার্ভ বয়কে ইশারা করলো কিছু একটা। সে চুপচাপ ওয়ার্ড্রবের ওপর হাতের ট্রেটা রেখে চলে গেল। তাথই নিচের ঠোঁট কামড়ে ধরে ল্যাপটপে ব্যস্ত। তুল্য নিচ থেকে আংটিগুলো তুলে হাতে নিয়ে বলল, কোনটা আসল ডায়মন্ড আর কোনটা নকল সেটা আজও বুঝে উঠতে পারলি না তাথই? তাথই শক্ত চোখে তাকালো, বলল, নক না করে ভেতরে এসেছিস কেন? তুল্য পাত্তা দিল না। ভেতরে ঢুকে ট্রে থেকে পাউরুটির এক ফালি হাতে নিল। চাকুতে জ্যাম নিয়ে পাউরুটিতে লাগিয়ে তাতে কামড় বসালো। লাফিয়ে লাফিয়ে কাঁচের টুকরো পার করে তাথইয়ের বিছানার কাছে এসে দাঁড়ালো ও। ডান হাতে পাউরুটি ধরে রেখে বাঁ হাত প্যান্টের পকেটে গুজলো। চিবোতে চিবোতে বলল, তোর ভাই হয়ে পড়ে গেছে বিপদে। হেড অফ এক্সাম পিয়নের মতন খাটাচ্ছে আমাকে। তোকে দেখা করতে বলেছে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স 60 কম হয়ে গেছে নাকি? তুল্য প্রশ্নসূচক দৃষ্টিতে বোনের দিকে মাথা ঝোঁকালো। তাথই তেমনি শক্ত চাহনি। ছোটবেলা থেকেই ওরা 2 ভাই বোন যথেষ্ট মেধাবী। জীবনের কোনো তাল ঠিক না থাকলেও পড়াশোনা ঠিকমতো ধরে রেখেছে দুজনেই। অবশ্য এরও কারণ আছে, একই বিভাগেই পড়াশোনা করছে ওরা, তাই দুজনের কারো কিছু এদিক ওদিক হলে খবর নেওয়াটা আহামরি কিছু না। জবাব না পেয়ে তুল্য ঘাড় ঘুরিয়ে ওর ল্যাপটপের দিকে তাকালো। অনেকগুলো ফাইল ডিলিট হচ্ছে সেখানে। তুল্য তাচ্ছিল্য হেসে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসলেও তুই একটা লেম, জানিস না? স্মৃতি হত্যার চেয়ে আত্মহত্যা সহজ। এই যে না খেয়ে পড়ে আছিস, কদিন পর তো এমনিতেও মরে যাবি। এই ছবি আর ডিলিট করার কি দরকার? গেট আউট অফ মাই রুম তুল্য। রাগে গর্জে ওঠে তাথই। ঠেলে ল্যাপটপটাও নিচে ফেলে দেয়। ওর চিৎকারে কেঁপে ওঠে পুরো অম্বনীর। তুল্য পকেট থেকে হাত বের করে উঁচিয়ে বলল, রিল্যাক্স ভ্যানা, রিল্যাক্স। তাথই রাগে জোরে জোরে শ্বাস ফেলছে।
তুল্য পাউরুটিটা পুরোপুরি মুখে নিয়ে বলল, আমি তোকে ভালো পরামর্শই দিতে এসেছিলাম, বুঝলি না? অবশ্য তুই ভালো হলে তবে তো আমরা ভালো পরামর্শগুলো কান তুলবি। সে যাকগে, আসল ব্যাপারটা কি বলতো? তোর গার্লফ্রেন্ডসকে আমার এক বিন্দুও বিশ্বাস নেই, তাই তোকে একটু আলাদাভাবে ট্রিট করি। প্রপার্টি 50% শেয়ার করার মতন আমি অত বড় দিলওয়ালা নই। আই ওয়ান্ট টোটাল 100% অফ ইট। তাথই বিছানা ছাড়ল, ঘরের এক কোণে থাকা হকি স্টিক নিয়ে ছোট্ট সেন্টার টেবিলের দিকে এগোলো। তুল্য ঠোঁট টিপে হাসছে। ঘরের ওই একটা বস্তুই অক্ষত ছিল, আর সেটাও এখন নজরে পড়ে গেছে তাথইয়ের। সেকেন্ড 5 মধ্যে তীব্র আওয়াজে চোখ খিচে বন্ধ করে নিল তুল্য। দুদণ্ড সময় নিয়ে চোখ মেলে দেখে সত্যি টেবিলটা ভেঙে একাকার। তাথই হকি স্টিক মেঝে ছুঁয়ে ছুঁয়ে এলোমেলো পায়ে ভাইয়ের দিকে এগোলো। ওর চোখে চোখ রেখে বলল, এই প্রপার্টির 100 কেন, 50 কেন, 0.001%ও তোর জুটবে না। এভাবেই তোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেবো আমি তুল্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুল্য হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। তাথইয়ের মাথার এলোমেলো চুলে আঙুল চালিয়ে বলল, তার আগে বেঁচে থাক। লম্বা লম্বা পা ফেলে মেঝের কাঁচ ডিঙিয়ে দরজা অবধি পৌঁছালো তুল্য। ট্রে থেকে এক টুকরো আপেল নিয়ে মুখে পুরে বেরিয়ে আসলো রুম থেকে। তাথই ধপ করে বিছানায় বসে পড়ে, এক দৃষ্টিতে তাকিয়ে রয় মেঝের দিকে। তুল্য ভুল বলেনি, বেঁচে থাকাটাই পর জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। ওর জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। তুল্য করিডোরে আসতেই অসতর্কতার জন্য ধাক্কা খায় কারো সাথে। চোখ তুলে তাকালো, এতক্ষণ ঠিকঠাক থাকলেও সামনে দুজনকে দেখে তৎক্ষণাৎ মেজাজ বিগড়ে গেল ওর। দুজনের একজনের নাম রুমন, হ্যাংলা পাতলা ছেলেটা তাথইয়ের স্কুলের বন্ধু, আপাতত নাট্যকলায় পড়ছে। রুমনের বৈশিষ্ট্য, ছেলে হলেও ছোটবেলা থেকেই মেলি স্বভাব নিয়ে চলাফেরা করেও। ওর কথা বলার ভঙ্গিমা চলাফেরা সবই মেয়েদের মতো, মাথার চুলও ঘাড় অবধি। বেশভূষাতেই বোঝা যায় নারী সত্তা তার অনেক প্রিয়। আজও তার ভিন্নতার না, টি শার্টের সাথে ওনার মতো কিছু একটা গলায় মুড়িয়ে রেখেছে। হাতে আংটি, ঢিলাঢালা জিন্স পরিহিত রুমন তুল্যকে দেখেই সুর তুলে বলল, হাই হ্যান্ডসাম, কেমন আছো? ধাক্কাটা সবসময় শালির সাথে না খেয়ে কখনো কখনো আমাদের সাথেও তো খেলে পারো। তুল্য পাশে তাকালো। শার্লি নামক মানবীয় ওর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে। তাথইয়ের সাথে শার্লির চেনা জানা ভার্সিটিতে এসে, একই ডিপার্টমেন্টে ওরা। ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে এদের তিনজনকে একসাথেই পাওয়া যায়। বেশ ভালো মতোই তাথইয়ের স্বভাবকে বুঝে গেছে ওরা দুজন। তবে শার্লি রুমনের উল্টো, মেয়ে হওয়া সত্ত্বেও তার মাঝে মেয়েদের কোনো বেশভূষণ নেই। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরিহিত, হাতা গোটানো, হাতে মোটা ফিতের ঘড়ি, পায়ে সাদা বুট জুতা। তুল্য ভেবে পায় না দুনিয়ার সবচেয়ে আজব প্রাণী দুটোকে তাথই একই সাথে কী করে জুটালো। তুল্য মেজাজ দেখিয়ে শার্লিকে বলল, তোরা এখানে কেন? তোদের না বারণ করেছি তাদের সাথে মিশতে? শার্লি ওর কথাকে বিন্দু মাত্র পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। ওর অমন গা ছাড়া ভাব দেখে তুল্যর রাগ চাঁদে ছুলো যেন। চেঁচাতে যাবে, রুমন তৎক্ষণাৎ ওর পথ আগলে দাঁড়ালো। ওর বুকে আঙুল ঠেকিয়ে জড়ানো কণ্ঠে বলল, তাথুইর সাথে মিশবো না তো কার সাথে মিশবো হ্যান্ডসাম? তুমি কি ফ্রি আছো? তুল্য অন্যদিকে ফিরে মুখ দিয়ে শ্বাস ফেলল। ও বারবার আশ্চর্য হয় এটা ভেবে, এত রাগে তাথই এটাকে সহ্য করে কিভাবে। এইটার যন্ত্রণায় কবেও নিজেই না সুইসাইড করে। কী ভেবে পরপরই রুমনের দিকে তাকিয়ে জোরালো হাসি দিল তুল্য। দুষ্টু মিশ্রিত কণ্ঠে বলল, ইয়া বেব, তোর জন্য আজকে আমি পুরো পরে ফিরে সকালে জিমে যাইনি, সো উইল ইউ বি মাই পারফেক্ট। তুল্যর বুক থেকে আঙুল সরিয়ে নিল রুমন। চকচকে চোখে চেয়ে আঙুল কামড়ে ধরল নিজের। উত্তেজিত হয়ে বলল, ইয়েস ইয়েস প্লিজ। তুল্য সময় নেয়নি, শুধু ডান হাতে জড়িয়ে রুমনকে অনেকটা উঁচু করে নেয় ও। রুমন কিছু বুঝে ওঠার আগেই তুল্য করিডোরের কিনারায় চলে আসে। দুই হাতে উঁচু করে ওকে নিচতলায় ফেলে দেবার ভঙ্গিমায় ঝুলিয়ে দেয় রুমনকে। অবস্থান টের পেতেই হাতটা বেরিয়ে যাবার উপক্রম হয় রুমনের। চোখ জোড়াও বিস্ফোরিত। তুল্য কেবল এক হাতে ওর হাত জড়িয়ে রেখে ওর কানের কাছে মুখ নিল, ফিসফিসিয়ে বলল, নাও টেল মি বেব, উইল ইউ বি মাই আনবিয়ারেবল ডাম্বল? রুমন আঁতকে উঠে তুল্যর টি শার্ট খামচে ধরে। নিচ দিকে তাকাতেই জান উড়ে যাওয়া অবস্থা হচ্ছে ওর। ভয় পেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়ে বলে,
না তুলো প্লিজ, আমার ওজন মাত্র 43। শুধু আমাকে কেন, আমার মতো আরও 3টাকে হাওয়ায় নাচাতে পারো তুমি। প্লিজ আমাকে আনবিয়ারেবল বলো না, আমি আর তোমার ভার্বাল হতে চাইবো না। প্লিজ এবারের মতো ছেড়ে দাও, প্লিজ প্লিজ। ওকে, ছাড়লাম। তুল্য হাত আলগা করতে যাচ্ছিল, রুমন হাও মাও করে কেঁদে ওঠে। শার্লি তাথয়ের রুমের অবস্থা দেখে ইতিমধ্যে স্তব্ধ হয়েছিল। তাথইকে ডাকা হয়নি ওর। রুমনের চিৎকার শুনে আবার রুমের বাইরে ছুট লাগায় ও। শব্দটা কানে আসে তাথয়েরও। গলাটা রুমনের টের পেয়ে বেরিয়ে আসে ও। বেরিয়ে দেখে করিডোরের রেলিংয়ের নিচে তুল্যর হাতে রুমন ঝুলছে আর কাঁদছে। তাথই হনহনিয়ে এগিয়ে আসলো। তুল্যর আরেক হাতে টান মেরে চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গট ম্যাড? লিভ মি ড্যাম ইট, লিভ মি। আগে বল, ও হিম নাকি হার, তারপর ছাড়ছি। তাথই এক পলক তুল্যর দিকে তাকিয়ে নিজেই হাত বাড়ালো রুমনের দিকে। শব্দ শুনে তৈয়ব আলফেজ সোফা থেকে এগিয়ে এসে ওপরে তাকালেন। ওপরতলার অবস্থা দেখে ধমকির স্বরে বললেন, কি হচ্ছেটা কি তুল্যতা থই? বাসাকে পুরো সার্কাস বানিয়ে দিয়েছো দুজন মিলে। তুল্যর এতক্ষণ বেশ মজা লাগলেও এবার রাগ হলো। তৈয়ব আলফেজের মতো মানুষ ওর ভুল ধরুক সেটাও চায় না। রুমনকে টেনে ওপরে ওঠায়ও। রুমনের কাশি উঠে গেছে। তাথই তুল্যর দিকে আঙুল উঁচিয়ে বলল, নেক্সট টাইম ওদের সাথে মিসবিহেভ করলে না, আমি তোকে ছেড়ে কথা বলবো না। তার চেয়ে বরং এটাকে বল, আমার ত্রিসীমানাতেও যেন না আসে। পারলে তুইও দূরে থাক, ওদের জন্য তুইও মানুষ চিনতে ভুল করছিস। ছেলে মেয়ে সাজে মেয়ে ছেলে, আর অন্তু লম্পট থেকে সাধু। হাত ঝাড়া মেরে তুল্য আরেক পলক রুমনের দিকে তাকায়, তারপর চলে যায় ওখান থেকে। শার্লি এগিয়ে আসলো, ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। তুল্য আড়াল হতে তাথই রুমনের কলার চেপে ধরল, কড়া গলায় বলল, পিড়িত উতলেছে বলে আমায় দেখতে এসেছিস মানলাম, তুল্যর গায়ে পড়তে যাস কেন? ইচ্ছে তো করছে আমিই তোকে এখন নিচে ফেলে দিই, ইডিয়ট। ধাক্কা মেরে রুমনকে পেছনে ঠেলে দিল তাথই। তারপর নিজের ঘরে গিয়ে আবার দরজা লাগিয়ে দিল। শব্দ করে লাগালো দরজাটা। শার্লি রুমন পাথরের মতো দাঁড়িয়ে রইল। একে অপরের দিকে ফাঁকা দৃষ্টিতে চেয়ে রইল দুজনে। ওদের মন বোধ হয় একই কথা আওড়ালো। ওরা অন্তত জলিল স্যারের তৈরি কোনো এক ছায়াছবির দর্শক, আর সে ছবির নাম রাগ দ্য আলফেজ ডটার অ্যান্ড সান। অন্তু ভাই তোমাকে ঠকায়নি তাথই, তুমি নিজে হারিয়েছো তাকে। অতি সাবলীলভাবে কথাটা বলল সামনের মেয়েটা। ওর নিমিলিত চোখে চোখ রেখে টেবিলে রাখা দুহাত মুঠো করে নিল তাথই। মেয়েটা ওর থেকে চোখ নামিয়ে নিল। দুদণ্ড এদিক ওদিক তাকে আবারও দৃষ্টি তুলে বলল, সবাই জানছে ইউনিভার্সিটির নজর করা জুটিটা শেষ হবার জন্য দায়ী অন্তু ভাই, কিন্তু সত্যি কি তাই তাথই? মন থেকে বলো তো, তোমাদের বিচ্ছেদের জন্য কি ভাই দায়ী? সে কি সত্যিই তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল, নাকি ঠকে যাওয়া থেকে বাঁচতে তোমার থেকে দূরে সরে গেল? কোনটা? স্টিল ব্লেমিং মি আলো, আমার সহ্য হচ্ছে না তোমার এইসব কথা। বলেই বড় একটা দম ছাড়ল তাথই। রাগে রীতিমতো কাঁপছে ও। আলো ক্ষুদ্রশ্বাস ফেলল। দুনিয়াতে ওই একটা মানুষ যার সাথে এখনও অবধি তাথই উচ্চস্বরে কথা বলেনি। প্রথম সেমিস্টারের রেজাল্টের পর ডিপার্টমেন্টে 3য় স্থান দখল করা মেয়েটা আলো। আর আগ অবধি ওকে কেউ না চিনলেও রেজাল্টের পর সবার পরিচিত মুখ হয়ে ওঠেও। তবে তাথইয়ের সাথে ওর কথাবার্তার শুরুটা আলাদাভাবে হয়েছিল। একবার পরীক্ষার প্রশ্নে টপিকের বাইরে থেকে কিছু প্রশ্ন এসেছিল। পুরো ক্লাসে হল্লোড় পড়ে গেলেও সবগুলো প্রশ্নের উত্তর লিখেছিল তাথই। বাকি সবের উন্মাদনা দেখে পরীক্ষার 1 ঘন্টা পেরোনোর পর পরীক্ষক এসে প্রশ্ন শুধরে দেন, সাথে অতিরিক্ত সময়ও বরাদ্দ করেন। কিন্তু তাথইয়ের তাতে অমত ছিল। ওর অন্য দরকারি কাজ আছে, অতিরিক্ত 1 ঘন্টা পরীক্ষা দেবে না ও। তাই ও আগের প্রশ্নেই পরীক্ষা দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল। পরীক্ষক বাদ সাধলেন, তাথইকে আলাদা প্রশ্নে পরীক্ষা দিতে দেবেন না উনি। অনেকবার বলার পর এক পর্যায়ে তাথইর রাগটা এত বেশি বেড়ে গেছিল যে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বেরিয়ে যায়ও। পুরো ক্লাস হতভম্ব হয়ে তাকিয়েছিল শুধু। কিন্তু আলো বসে থাকেনি, ওয়াশরুমের কথা বলে বেরিয়ে আসেও। ছুটে এসে তাথইয়ের পথ আগলে দাঁড়ায়। ভ্রুকুটি করে ওর দিকে তাকিয়েছিল তাথই। আলোর মুখটা পরিচিত লাগেনি ওর সেদিন। আলো জানতে চায় ও কেন বেরিয়ে আসলো। ঠিক সেই সময় তাথইয়ের ফোনে কল আসে একটা। জবাব না দিয়ে ফোন কানে তোলেও। আলোকে পাশ কাটিয়ে যেতে যেতে ফোনে বলে, হ্যাঁ আসছি আমি, যত ব্লাড লাগে দেব, সমস্যা নেই।
রকচটা মেয়েটাকে সেদিন কেবল বিস্ময় নিয়ে দেখেছিল আলো, আর বিস্ময় মিশেছিল সীমাহীন মুগ্ধতা। ক্লাসের আরও কিছু ছেলেমেয়েকে নিয়ে সোজা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চলে যায় আলো। তাথইয়ের হয়ে ওর পুনরায় পরীক্ষা নেবার জন্য আবেদন করে, আর ওর সে আবেদন মঞ্জুরও হয়। আলোর অনাকাঙ্ক্ষিত কাজটা দমিয়ে দেয় তাথইকে। পরিচয় হয় ওদের। তাথই জানতে পারে নিম্নবিত্ত পরিবারের মেজো মেয়ে আলো টিউশনি করিয়ে একাধারে নিজে পড়ছে, ছোটো বোনকে পড়াচ্ছে, বাড়িতে মা বোন বাবার ভরণ পোষণ করছে। তারপর থেকে আলো হয়ে ওঠে ওর সম্মানের নাম, এক এবং একমাত্র। ঘরে বাইরে সব মিলিয়ে তাথই যার কথা কান পেতে শুনে সেটা আলো। আজও তার বিপরীত হলো না। নোটস নিতে সেমিনারে এসে আলোর একটা কথা শুনল তাথই। ছলো ছলো চোখে চেয়ে বলল, আমার ভুলটা কোথায়? টুপটাপ জল গড়ায় তাথইয়ের চোখ থেকে। আশেপাশে তাকায় আলো। লুকিয়ে চুরিয়ে হলেও সবাই কম বেশি তাথইকে দেখছে। এতগুলো দিনে যাকে না হাসতে দেখেছে, না কারো কথায় চুপ থাকতে, সেই মেয়েটা আজ প্রকাশ্যে কাঁদছে। তাথইয়ের মুঠে করা হাত মুঠো করে নিল আলো। নমনীয় কণ্ঠে বলল, লাভ ইউ টু বলার পরিবর্তে শেষ কবে নিজে থেকে অন্তু ভাইকে ভালোবাসি বলেছ? 6 মাসে একবারও বলেছিলে? প্রশ্নটা শুনেই তাথই আলোর দিকে দৃষ্টিচ্যুত করল। নীরবতার জবাব বুঝে নিল আলো। আবারও বলল, শেষ কবে অন্তু ভাইয়ের অনুপস্থিতিতে ভাইকে মিস করেছ? কবে তার জন্য নিজেকে সাজিয়েছ? কবে তাকে বলেছ তোমাকে নিয়ে বেরোতে? কবে তার বলার আগে বলেছ আই লাভ ইউ? নিজে থেকে কখনো তাকে গিয়ে বলেছ তুমি তাকে ভালোবাসো? উই হ্যাড রিলেশনশিপ। জবাব দিয়ে আলোর হাত থেকে হাত সরিয়ে নিল তাথই। আলো সামনে থেকে উঠে টেবিলে ঘুরে এসে তাথইয়ের পাশের চেয়ারটায় এসে বসল। আবারও ওর হাত মুঠো করে নিয়ে বলল, হ্যাঁ, কেবল একটা সম্পর্ক ছিল তোমাদের, যেটাতে ভালোবাসা ছিল শুধুই অন্তু ভাইয়ের। আর তোমার তো কেবল সঙ্গ ছিল, তার বেশি কিচ্ছু না। ভাই তো ভালোবেসেছিল তোমাকে, কিন্তু তুমি তাকে ভালোবাসোনি। নিজেকে কোম্পানির বোঝাতে তাকে হ্যাঁ বলেছিলে শুধু, এটা তুমিও জানো। তাথই চুপ। আলো ওর চোখের কোণা মুছে দিল। উকি দিয়ে ওর শক্তপোক্ত মুখটা দেখে নিল একবার, তারপর থুতনি ধরে ওকে নিজের দিকে ঘোরালো। বলল, ভালোবাসা নামক 4 অক্ষরের শব্দটা অনেক জটিল তাথই। এই 4 অক্ষরের শব্দে মানুষ নিঃস্ব হয়, দিশেহারা হয়। এই 4 অক্ষরের শব্দ মানুষকে সব করতে শেখায়, নিজেকে গড়তে, পৃথিবীর সব নিয়মকে ভাঙতে, সব। এই 4 বর্ণের অনুভূতি তোমায় 4 বার মৃত্যু পরিমাণ যন্ত্রণা দেবে, আবার 4 বার নবজন্মের সুখও দেবে। এত সহজে ভালোবাসা হয় না। লাভ ইউ এর বিপরীতে লাভ ইউ টু বললেই ভালোবাসা হয় না। আর ভালোবাসলে তাকে ঘৃণা করা যায় না, থমকে যেতে হয়, হুই একজনে আটকে যেতে হয় আজন্মের দরে। যে অনুভূতি আমার আটকে দেবে, সেই বিস্তৃত 4 বর্ণের অনুভূতির কোনো প্রয়োজন নেই আমার আলো। ভাগ্যিস আমি ভালোবাসতে জানি না। আলোর হাত সরিয়ে দিয়ে বই নিয়ে উঠে আসছিল তাথই। আলো পেছনে বসে থেকে বলে উঠল, সেটা তো ভাবছি, যেই তুমি ছুটেছ ভালোবাসবে না বলে, সেই তুমি যখন কাউকে ভালোবাসবে তা কতটা ভয়ানক হবে। ভদ্রলোক নিঃসন্দেহে ভাগ্যবান। তাথই আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পদে বেরিয়ে আসলো ওখান থেকে। মূল ভবন থেকে বেরোতেই দেখে রুমন সামনের সিঁড়িতে বসে নেইল কাটার দিয়ে ও বাঁ হাতে নখ পালিশ করছে আর ফু দিচ্ছে। ঠিক পাশেই জিন্স চেক শার্ট পরিহিত শার্লি দাঁড়ানো, দেয়ালে এক পা ঠেকিয়ে দাঁড়ানো, ডান হাতের বৃদ্ধাঙ্গুল প্যান্টের পকেটে বাঁধিয়ে বিরক্তি নিয়ে নখের প্রতি রুমনের যত্নশীলতা পরখ করছে ও। তাথই এগোলো। ওকে দেখেই কিছুটা অপ্রস্তুত হয়ে সোজা হয়ে দাঁড়ালো শার্লি। তাথই আগের দিনের মেসেজ করে স্পষ্ট জানিয়েছিল, কাল ক্যাম্পাসে যাব, তোদের দুটোকে আমার ধারে কাছেও যেন না দেখি। শার্লি মানলেও মানেনি রুমন। শার্লি জানতো তাথই নোটস নিতে সেমিনারে যাবে। 2 বছরের ভার্সিটি জীবনে সেখানে একবারের জন্য উঁকি দেয়নিও, কিন্তু রুমনকে নিয়ে আজ ঠিকই চলে এসেছে। তাথইয়ের চাউনি দেখে কিছুটা জড়সড় হয়ে গেল শার্লি। আমতা করে বলল, আমি কিছু জানি না, রুমন নিয়ে এসেছে আমাকে। এতক্ষণ নিজের মতো ব্যস্ত থাকলেও শার্লির কথায় ঘাড় তুলল রুমন। তাথইকে দেখেই ফোকলা একটা হাসি দিল। ওর রাগকে মাথাচড়া দেওয়ার আগে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল, তোকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে তাথই, একদম বলবে। তাথইয়ের মেজাজ যেন আরও বিগড়ে গেল। ডান হাতে বই খাতা থাকায় বাঁ হাতে রুমনের মাথায় মার লাগালো ও।
ঝোঁক সামলাতে না পেরে সিঁড়িতে বসা অবস্থায় মুখ থুবড়ে নিচের ঘাসের মধ্যে গিয়ে পড়ল রুমন। এমনিতেও ওজন কম বলে বাতাসের আগে আগে ছোটেও, তার উপর এই মুহূর্তে তাথইয়ের মারের জন্য মোটেও প্রস্তুত ছিল না। গায়ে একটু বল পড়তেই সবটা সম্মুখমুখী ত্বরণ দেখিয়ে যাচ্ছে। রুমন পড়তে পড়তে মেয়েলি ভঙ্গিতে গিয়ে বলল, মায়ের ডালা, আল্লাহ মায়ের ডালা। তাথইয়ের পায়ের তলা গরম হয়ে গেল। শুধু ক্ষান্ত হলো না রুমন, ঘাসের মধ্যে মুখ গুজে রেখে আবারও বলে উঠল, আহ, এ কোথায় ফেললে আমাকে তাথই? আর কি সুবাস, এ তো মাটি নয়, যেন মায়াবতী মা। বেশি পছন্দ হলে বলো, একেবারে মাটিতে মিশিয়ে দেবার পর্যায়ে পাঠিয়ে দিই। তাথইয়ের কড়া কথায় রুমন মাথা তুলল। মুখ বাঁকিয়ে কাঁধের ব্যাগ থেকে ছোট্ট আয়না আর টিস্যু বের করলো ও। চেহারা দেখে মুখে লেগে থাকা মাটি মুছতে মুছতে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।